আসসালামু আলাইকুম। আমি পদ্মজা। পর্ব ১০ লিখেছেন ইলমা বেহরোজ। হেমলতার তীক্ষ্ণ দৃষ্টি তীরের ফলার মতো পদ্মজার গায়ে বিঁধল। কাপা স্বরে জানিয়ে দিল শুটিং দলের একজন এসেছিল। হেমলতার ঠোঁট দুটো ক্ষেপে উঠল প্রচণ্ড আক্রোশে। পদ্মজা সবাইকে চেনে না, তাই তিনি পূর্ণাকে প্রশ্ন করেন, পূর্ণা, কে এসেছিল? পূর্ণা ২ সেকেন্ড ভাবল, এরপর মুখে বলল, কালো দেখতে যে মিলন। পদ্মজা আর চোখে পূর্ণার দিকে তাকালো। তার ভয় হচ্ছে, মা যদি এখন বলে মিলন তো তার সামনেই ছিল, তখন কি হবে? পূর্ণার মিথ্যা বলল কেন? সত্যি বললেই পারত। হেমলতা বিশ্বাস করছেন নাকি করেননি দৃষ্টি দেখে বোঝা গেল না। পূর্ণা মাথা নত করে অপরাধীর মতো দাঁড়িয়ে রইল। হেমলতা বারান্দা অবধি এসে আবার ঘরে তাকাচ্ছেন। মনটা খচখচ করছে। মনে হচ্ছে ঘাবলা আছে, নাকি তার সন্দেহ মনের ভুল ভাবনা। কে জানে। রাতে পদ্মজা খেতে চাইল না। বিকেলে ঘটে যাওয়া ঘটনা থেকে তাকে ঘুরে রেখেছে। চিঠিটা পড়তে বিন্দুমাত্র ইচ্ছে হচ্ছে না। তবুও কেমন কেমন যেন অনুভূতি হচ্ছে। অচেনা অজানা অনুভূতি। পদ্মজার হাবভাব হেমলতার বিচক্ষণ দৃষ্টি অগোচরে পড়ল না। তিনি ঠিকই খেয়াল করেছেন, কিন্তু মেয়ের স্বয়ং আল্লাহ ছাড়া অন্য সবার থেকে কথা লুকানোর ক্ষমতা নিয়ে জন্মায়, তা সে অস্বীকার করা যায় না। যেন তিনি এই ক্ষমতা ভালো করেই রপ্ত করতে পেরেছেন। পদ্মজাকে জোর করে খাইয়ে দিলেন, কিন্তু কোনো প্রশ্ন করলেন না। রাতের মধ্যভাগে মোরশেদ হেমলতাকে জড়িয়ে ধরতে চাইলে হেমলতা এক ঝটকায় সরিয়ে দিলেন। চাপা স্বরে ক্রোধ নিয়ে বললেন, তোমার বাসন্তীর কি হইছে? সে কি তোমাকে ত্যাগ করেছে? সেই দিন ফিরে এলে কেন? মোরশেদ চমৎকার অপ্রস্তুত হয়ে উঠেছে। হেমলতা বাসন্তীকে চিনল কি করে? এই নাম তার গোপন অধ্যায়। অবশ্য হেমলতার মতো মহিলা না জানলেই বোধহয় বেমানান লাগত। মোরশেদ বিব্রত কণ্ঠে বলল, হ্যাঁ, আমারে কি ত্যাগ করব? আমি হেরে ছাইড়া দিছি। হেমলতা বাঁকা হাসলেন। অন্ধকারে তা নজরে এল না মোরশেদের। ২০ বছর সংসার এমন আচমকা ভেঙে গেল যে! হেমলতার কণ্ঠে ঠাণ্ডা স্পষ্ট। চাপা দীর্ঘশ্বাসটা গোপনে রয়ে গেল। মোরশেদের শরীরের পশম দাঁড়িয়ে গেল। এ খবরও হেমলতা জানে? এত কিছু কি করে? হেমলতার চোখের কোণে জল চিকচিক করে উঠল। তিনি চাদর গায়ে দিয়ে চলে যান বারান্দায়। রাতে বেশ ঠাণ্ডা পড়ে। মোরশেদের কোনো কৈফিয়ত তিনি শুনতে চান না, তাই বারান্দার রুমে এসে বসেন। কতদিন পর রাতের আঁধারে বারান্দার রুমে তিনি। বিয়ের ১ বছর পরই জানতে পারেন মোরশেদ তাকে বিয়ে করেছে। বিয়ে করার ৬ মাস আগেই বাসন্তী নামে এক অপরূপ সুন্দরী মেয়েকে বিয়ে করেছে। স্বামীর ঘর ছাড়া আর পথ ছিল না বলে এত বড় সত্য হজম করে নিতে হয়। বাসন্তীর মা বারনারী, আর একজন বারনারীর মেয়েকে সমাজে কিছুতেই মানবে না। মোরশেদের বাবা মিয়াঁফত মোড়ল টাকার বিনিময় সহ
বিলিয়ে দেওয়া একজন বারনারীর মেয়েকে ছেলের বউ হিসেবে মানতে আপত্তি করেন। ততদিন মোরশেদ বিয়ে করে নিয়েছে। সে খবর মিয়াঁফত মোড়ল পেলেন না। তিনি মোরশেদের মন ফেরাতে শিক্ষিত এবং ঠান্ডা স্বভাবের হেমলতাকে বেছে নিলেন। কুরবান হল হেমলতার। তখন কলেজে ওঠার 7 মাস চলছিল। এরপর পড়াটা আর এগোল না। জীবনের মোড় করুণরূপে পাল্টে গেল। পরদিন সকাল সকাল স্কুলে রওনা হল তারা। পূর্ণা পথে চিঠিটা পড়ার পরিকল্পনা করছিল। পদ্মজা হাতে দিল না। শেয়ানা দুটি মেয়ের হাতে কেউ চিঠি দেখে ফেললে ইজ্জত যাবে। পূর্ণা পদ্মজার প্রতি বিরক্ত বোধ করল। চিঠিটা তার কাছে। পথে নতুন করে পরিকল্পনা করল সে ক্লাসে বইয়ের চিপায় রেখে চিঠি পড়বে। তাও হলো না। পরপর 2 দিন কেটে গেছে। সুযোগ পেলেও পদ্মজা পড়তে দিতে চায় না। সারাক্ষণ হাতে যান নিয়ে যেন থাকে। এই বুঝি মা এলো। 2 দিন পর মোক্ষম সুযোগ পেল। হেমলতা বাপের বাড়ি গিয়েছেন প্রান্ত এবং প্রেমাকে নিয়ে। যদিও কয়েক মিনিটের পথ, দ্রুতই ফিরবেন। পদ্মজার চেয়ে পূর্ণার আগ্রহ বেশি। সে চিঠি খোলার অপেক্ষায় ছিল। আজ খুলতে গিয়ে মনে হলো যার চিঠি তার খোলা উচিত এবং আগে তার পড়া উচিত। তাই পদ্মজার দিকে চিঠি বাড়িয়ে দিল। পদ্মজা চিঠি খুলতে দেরি করছিল বলে পূর্ণা তাড়া দিল, এই আপা, খোল না, লজ্জা পাচ্ছিস কেন? চিঠি এটা, কারো গায়ের কাপড় খুলতে বলছি না। পদ্মজা চমকে তাকায়, যেন পূর্ণা কাউকে খুন করার কথা বলছে। পদ্মজা বলল, কিসব কথা পূর্ণা? আচ্ছা, মাফ চাই, আর বলবো না। ভাঁজ করা সাদা কাগজটা মেলে ধরল চোখের সামনে। প্রথমের বড় বড় করে লেখা, প্রিয় পদ্মফুল। পূর্ণা পাশে এসে বসল। দুজন মনোযোগ চিঠিতে। প্রিয় পদ্মফুল, আমি ভেবে উঠতে পারছি না কিভাবে কি বলবো। আজ চলে যাব ভাবতেই বুকে তোলপাড় চলছে। তার কারণ তুমি। যেদিন তোমাকে প্রথম দেখি থমকে গিয়েছিল নিঃশ্বাস, কণ্ঠনালী। সবকিছুই মিথ্যা, মিথ্যে বলিনি সেই দিন। শুটিং সংলাপ বলতে গিয়ে ভুল করে বারবার, না চাইতেও বারবার চোখ ছুটে যাচ্ছিল লাহারি ঘরের দিকে। বুকে থাকা হৃৎপিণ্ডের শিরশির অনুভূতি শুরু হয়ে এই প্রথম দেখা থেকেই। প্রতিটা ক্ষণে গুনেছি তোমাকে দ্বিতীয়বার দেখার আশায়। দ্বিতীয়বার দেখা পাই যখন বেগুন নিতে আসো। সেদিন কথা বলার লোভ সামলাতে পারিনি। টমেটোর অজুহাতে শ্রবণ করে পদ্মফুলের কণ্ঠ। মনে হচ্ছিল এমন রিনরিনে গলার স্বর আর শুনিনি। রাতের ঘুম আড়ি করে বসে। তোমায় প্রতিনিয়ত দেখার একমাত্র পন্থা তোমার স্কুল। সবার অগোচরে কতবার তোমার পিছু নিয়েছি, তুমি বোকা ধরতে পারোনি একবারও। সুন্দরীরা বোকা হয়, আবার প্রমাণ হলো। এই রাগ করো না, বোকা বলেছি বলে। জানতে পারি তোমার মায়ের ইচ্ছা তুমি অনেক পড়বে। অনেক উঁচু বংশ থেকে বিয়ের প্রস্তাব এসেছে, তাও তিনি ফিরিয়ে দিয়েছেন। সেখানে আমি অতি সামান্য। তবুও সাহস করে তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দেই।
পদ্ম ফুলকে যে আমার চাই, তিনি রাজি হননি। নায়কের সাথে আত্মীয়তা করবেন না, আর বললেন, তোমার অনেক পড়া বাকি, তোমার মা কিছুতেই রাজি হবেন না। আহত মনে 2 পা পেছনে পিছিয়ে আসি। ভাবছি তোমার কলেজে পড়া শেষ হলে পরিবার নিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে আসবো। তোমার মা সম্পর্কে যা জেনেছি বুঝেছি, এতে এতটুকু বিশ্বাস আছে তিনি নায়ক বলে আমাকে এড়াবেন না। তিনি বিচক্ষণ মস্তিষ্কের মানুষ। আমি তোমায় ভালোবাসি পদ্মফুল। ইতিলিখন শাহ। পদ্মজার মিশ্র অনুভূতি হচ্ছে। পূর্ণা হাসছে, ভ্রু উঁচিয়ে পদ্মজাকে বলল, আপারে, লিখন ভাইয়ের সাথে তোমাকে যা মানাইবয়ে, কি সুন্দর করে লিখেছে। পদ্মজা লজ্জায় চোখ তুলতে পারছে না। পূর্ণা বলল, একদম বিয়ের প্রস্তুতি নিয়ে প্রস্তাব দিয়ে দিয়েছে আল্লাহ। আপা, তুমি কিন্তু বিয়ে করলে লিখন ভাইকেই করবে, আর কিছু বলিস না। পদ্মজা মিনমিন গলায় বলল। পূর্ণা শুনল না। সে অনবরত কথা বলে যাচ্ছে। আমার ভাবনায় কি হবে, কি যে খুশি লাগছে আপা, নায়ক লিখন সে আমার বোনের উম প্রেমে হাবুডুবু খাচ্ছে, একদিন বিয়ে হবে। চুপ কর না। এই আপা, লিখন ভাইকে ফেরত চিঠি দিবি না? পদ্মজা চোখ বড় করে তাকালো। অব্য অবাক স্বরে বলল, কিভাবে? ঠিকানা কই পাবো? আর আম্মা জানলে? না না। পূর্ণা আর কিছু বলতে পারল না। হেমলতার উপস্থিতি টের পেয়ে চুপ হয়ে গেল। পদ্মজা দ্রুত চিঠিটা ভাঁজ করে বালিশের তলায় রাখল। ভয়ে বুক ধক করছে। এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন, আর ভুল ত্রুটি সব ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।